এই গল্পের মধ্যে আমরা মাইক নামের একটি ছেলেকে দেখতে পাব, যে একজন সাধারণ ছেলে, কিন্তু ভাগ্য তাকে বেছে নিয়েছিল একজন মহান যোদ্ধা হয়ে ওঠার জন্য এবং স্লেয়ার অব দ্য গড, ঈশ্বরের হত্যাকারী হয়ে ওঠার জন্য। অর্থাৎ এই মাইক নামের ছেলেটি ভবিষ্যতে মাইকেল হয়ে উঠবে। এমনকি তার চোখ ঠিক না থাকার কারণে সে দেখতেও পেত না। এখন সে কিভাবে মাইক থেকে মাইকেলে পরিণত হবে, সেটাই আমরা এই গল্পের মধ্যে জানব। গল্পের শুরু হয় একটি খবর দেখানোর মাধ্যমে, যেখানে বলা হচ্ছিল যে আজ রাতের চাঁদ খুব পরিষ্কার দেখা যাবে। এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে চাঁদের কার্যকলাপ খুব স্পষ্ট হয়ে উঠেছে। আকাশে না আছে মেঘ, না আছে কোনো দূষণ, যার ফলে চাঁদকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। তখনই আমরা ছাদের ওপর দিয়ে একটি ছোট ছেলেকে যেতে দেখি, যে তার দূরবীন হাতে নিয়েছিল। আর এই হলো আমাদের প্রধান চরিত্র, যার নাম মাইক। সে চাঁদের দৃশ্য নিজের চোখেই দেখছিল। কিন্তু মাইক যেই এই দৃশ্যটি দেখল, সে হঠাৎ অনুভব করল যেন তার সামনে একটি বিশাল মূর্তি রাখা আছে, আর সে হঠাৎ করেই অন্য কোনো দুনিয়ায় চলে গেছে। কিন্তু আসলে এটা অন্য কোনো দুনিয়া ছিল না, বরং ছিল তারই আধ্যাত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। মাইক অনুভব করতে পারছিল যে তার সামনে যেন এক বিশাল স্তরের ঈশ্বর এসে গেছেন, যাকে দেখার ফলে তার চোখে কিছু একটা হতে শুরু করেছিল। এর কারণে সে শক্তি তো পাচ্ছিল, কিন্তু তার চোখের দৃষ্টিশক্তি চলে যাচ্ছিল। এই ঘটনার পর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক লোককে দেখতে পাই এবং তাদের মধ্যেই উপস্থিত থাকে আমাদের প্রধান চরিত্র মাইক। তার চোখের দৃষ্টি চলে যাওয়ার কারণে সে সবসময় চোখে পট্টি বেঁধে রাখে, কিন্তু তার সিক্সথ সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়, এত ভালোভাবে কাজ করে যে সে কোনো সমস্যায় না পড়েই যে কোনো জায়গায় এবং যে কোনোভাবে যেতে পারে। তখনই একটি ছোট মেয়ে মাইককে বলতে লাগে যে, আপনি কি আমাকে এই রাস্তাটা পার করিয়ে দিতে পারেন? কারণ বেশি বাইরে বেরোনোর ফলে বাচ্চাটি ভয় পাচ্ছিল। মাইক এটাও জানত যে কত সময়ের মধ্যে এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য সবুজ বাতি জ্বলে উঠবে। এখানে যেই সবুজ বাতি জ্বলে উঠল, তার সাইরেন বাজতে শুরু করে। এর ফলে মাইক সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এখন রাস্তা পার হওয়ার সময় হয়ে গেছে। এই কারণে সে বাচ্চাটির হাত ধরে এবং নিশ্চিন্তে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে থাকে, যেন তার কোনো কিছুতেই ভয় নেই। তার পিছন পিছন বাকি লোকেরাও আসতে শুরু করে। এই লোকটির অ্যাটিটিউড দেখে তো সবার চোখ খোলাই থেকে গিয়েছিল। এই লোকটি অন্ধ হওয়ার পরও এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে চলতে পারে। এরপর মাইক সেখান থেকে যাচ্ছিল এবং রাস্তায় তার পরিচিত অনেকেই তার সাথে দেখা করে, যারা রোজই তাকে এমনটা করতে দেখে। কিন্তু তারা সবসময় অবাক হয়ে যেত, কারণ মাইকের জীবনযাপনের ধরন সবার থেকে একদম আলাদা ছিল। মাইক ছোটবেলা থেকেই সবাইকে বলে আসছে যে সে ছোটবেলায় মুন অ্যাঞ্জেল দেখেছিল, যার কারণে সে অন্ধ হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত মাইকের কথায় কেউ বিশ্বাস করেনি। কিছু লোক তো এটাও বলে যে এই ছেলেটা ইচ্ছে করেই নিজেকে অন্ধ বলে। কিন্তু আমরা দেখতে পাই যে মাইকের চোখে পট্টি বাঁধা থাকা সত্ত্বেও সে খুব সহজেই চলতে পারত। যখন একটি মাঠে কিছু বাচ্চা খেলছিল, তখন তাদের ফুটবলটি মাইকের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু মাইক আগেই নিজেকে তা থেকে বাঁচিয়ে নিয়েছিল, যা সবার জন্য আশ্চর্যজনক ছিল যে এই অন্ধ লোকটি এমনটা কিভাবে করতে পারল। আমরা জানতে পারি যে মাইক চোখে অন্ধ হওয়ার পাশাপাশি তার বাবা মাও তার সাথে নেই। এই ব্যাপারটা অন্যদের জন্য যতটা কষ্টকর, মাইক ততটাই শান্তভাবে থাকে। তার কোনো ফরকই পড়ে না যে কে তার সাথে আছে আর কে নেই। যদিও লোকেরা তাকে উত্ত্যক্ত বুলি করে, কিন্তু মাইকের তাতে একটুও কিছু যায় আসে না। মানুষ তো মানুষ, মাছেরাও তার চরিত্র সম্পর্কে জানে যে এই ছেলেটা কেমন। আর এখন মাইক অবশেষে হাঁটতে হাঁটতে তার বাড়ির নিচে পৌঁছে যায়, যেখানে তার ছোট ভাই লিন তাকে ডাকছিল। এরপর মাইক তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে সে তার আন্টের মাসির সাথে থাকে। তার আন্ট তাকে বলেন, মাইক, তুমি সবসময় এত জিনিসপত্র নিয়ে কেন আসো, আর তুমি বুঝতেই বা পারো কিভাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল? মাইক বলে, বেশি কিছু না, আমি শুধু ভেরিফাইড, যাচাই করা জিনিসই কিনি। আন্ট তাকে বলতে লাগলেন, তোমার প্রতিভাকে এভাবে নষ্ট করা উচিত নয়, বরং কলেজে যাওয়া উচিত। এরপর মাইকের কাছে তার ছোট ভাই লিন আসে, যে তাকে একটা গগলস, চশমা দিয়ে বলে, এটা তুমি নিজের কাছে রাখো। তখন আন্ট জানান, তোমার ডাক্তার ঘরের ভেতরে তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন।
তাই মাইক সঙ্গে সঙ্গে তার ডাক্তারের সামনে পৌঁছে যায়, যিনি তার চোখ এবং মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করছিলেন। তিনি বলছিলেন, খুব শীঘ্রই তোমার চোখ দেখার কাডল হয়ে উঠবে। ডাক্তার বলেন, যেই তোমার এই সার্ভে পরীক্ষা পুরো হয়ে যাবে, তুমি স্কুলেও যেতে পারবে। তিনি জিজ্ঞেস করেন, তোমার কি এখনও হ্যালুসিনেশন বিভ্রম হয়? মাইক বলে, না। ডাক্তার জিজ্ঞেস করেন, তোমার কি আগের মতো স্বপ্ন আসে? তোমার ঘুমও ঠিকঠাক হওয়া উচিত, আর মাথা ব্যথাও হওয়া উচিত নয়। কিন্তু মাইক তো নিজের ভাবনায় ডুবেছিল, আর সে আমাদের 100 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলতে শুরু করে, যখন অ্যান্টার্কটিকায় এক অদ্ভুত ধরনের কুয়াশা ফগ ছেয়ে গিয়েছিল, যা সারা পৃথিবীতে এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে মনে হচ্ছিল এটা গোটা দুনিয়াকেই শেষ করে ফেলবে। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যে এই কুয়াশাটি সোজা গিয়ে ডাজিয়া শহরের সীমান্তে থেমে গিয়েছিল। এই পৃথিবীর ওপর যে সভ্যতা টিকে আছে তার সবই ডাজিয়ার অবদান। কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে 100 বছর আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আজ কারোর কোনো মাথা ব্যথা কেন নেই। সেই কুয়াশার মধ্যে এমন কি হয়েছিল যে যদি কেউ সেই কুয়াশার ভেতরে যায়, সে আর কখনো ফিরে আসে না। আখির এই দুনিয়ায় এমন কি আছে যা সবার চোখের আড়ালে? ছোটবেলায় মাইককে ঠিক করার জন্য তার সাথে এমন কাণ্ড করা হয়েছিল যে তার ফলে সে আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। সবার এটাই মনে হচ্ছিল যে এই বাচ্চাটা কেবল বিভ্রম দেখছে। কিন্তু ধীরে ধীরে যখন অস্বাভাবিক জিনিসগুলো স্বাভাবিক হতে শুরু করল, তখন মাইক বুঝতে পারল যে যদি তাকে এই দুনিয়ায় টিকে থাকতে হয়, তবে সে একটাই কাজ করতে পারে, আর তা হলো মিথ্যে বলা। কারণ আজও তার সাথে সবকিছু ঠিক তেমনই হয় যেমনটা তার ছোটবেলায় হতো। শুধু পার্থক্য এটাই যে সে এই বিষয়ে এখন আর কাউকে কিছু বলে না। তখনই ডাক্তার তাকে জিজ্ঞেস করেন, তোমার কি বিশ্বাস হয় যে এই দুনিয়ায় কোথাও ঈশ্বর আছেন? মাইক বলে, না, আমার এই কথায় এক বিন্দুও বিশ্বাস নেই। ওটা কেবল আমার মনের বিভ্রম ছিল, যা আমি বিশ্বাস করে ফেলেছিলাম। ডাক্তার বলেন, ঠিক আছে, আর তাকে পরের প্রশ্ন করেন, তোমার কি বিশ্বাস হয় যে এই দুনিয়ায় পৌরাণিক দানব, মিথিক্যাল মনস্টার্স পাওয়া যায়? মাইক এই বিষয়ে ভাবতে ভাবতে ডাক্তারকে বলতে লাগে, এই দুনিয়ায় চারদিকেই কুয়াশা ছড়িয়ে আছে, কেবল আমাদের এই ডাজিয়া শহর বাদে। আমি জানি না সেই কুয়াশাচ্ছন্ন দুনিয়ায় কি আছে আর কি নেই। এর পটভূমিতে ব্যাকগ্রাউন্ড আমাদের সত্যিই কিছু পৌরাণিক দানবদের দেখানো হয়, যারা টানেলের ভেতরে কাজ করা কিছু লোককে মেরে ফেলছিল। কিন্তু এমনটা করার আগেই সেখানে একজন স্লেয়ারের এন্ট্রি হয়, যে আসলে একজন মনস্টার স্লেয়ার, দানব হত্যাকারী ছিল, আর তার কাছেও অসাধারণ স্তরের শক্তি এবং অস্ত্রশস্ত্র ছিল। তার কাছে একটি খুব শক্তিশালী লাঠি স্টিক ছিল, যার সাহায্যে সে দানবদের খুব দারুণভাবে মারতে শুরু করে দিয়েছিল। তার অস্ত্র, তার চরিত্র এবং তার মারার ধরন ছিল এক কথায় অসাধারণ। এখানকার দানবদের মারার পর সে তার সঙ্গীদের জানায়, আমি টানেলের পূর্ব দিকের দানবদের সাফ করে দিয়েছি, বাকিরা যেখানেই থাকো তোমরা নিজেদের কাজ সামলাও। এরপর আমাদের স্লেয়ারদের টিমের আরও অনেক সদস্যকে দেখানো হয়, আর এই লোকদের কাছেও আসলে সুপারন্যাচারাল, অতিপ্রাকৃত শক্তি ছিল, যার সাহায্যে তারা এখানে আসা পৌরাণিক দানবদের নিয়ন্ত্রণ করার এবং তাদের মারার চেষ্টা করতে থাকে। যেখানে আমরা দুটি চরিত্রকে দেখি যারা নিজ নিজ তলোয়ার বের করে প্রস্তুত হয়ে গিয়েছিল। এরপর তারা যেই এখানে দানবদের মারতে শুরু করল, সেই দৃশ্যটি দেখতে অসাধারণ লাগছিল। এই দানবরা যতই শক্তিশালী হোক না কেন, এই স্লেয়ারদের সামনে টিকে থাকার ক্ষমতা তাদের ছিল না। তখনই আমাদের সামনে আরও একটি নতুন চরিত্র আসে। তার তলোয়ার চালানোর গতি এত বেশি ছিল যে টেরি পাওয়া যাচ্ছিল না সে কখন দানবকে মেরে ফেলল। তখনই আরও একজন লোক আসে যে আসলে স্নাইপিং করত, আর তার স্নাইপিং স্কিল এত চমৎকার যে দানবরা এক মুহূর্ত তার সামনে টিকতে পারছিল না। তার সাথে সাথে তার কাছে যে অসাধারণ সব অস্ত্র ছিল, তা থেকে বেঁচে ফেরা কোনো দানবের পক্ষেই সম্ভব ছিল না। কারণ যেই কিছু দানব এখান থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল, সেই লোকটি কেবল একটি বিস্ফোরণেই তাদের শেষ করে দিয়েছিল। কিন্তু এই লোকদের তখনও সন্দেহ হচ্ছিল যে হয়তো এখনও কিছু দানব বাকি আছে যারা পালানোর চেষ্টা করছে। আর এই সমস্ত কিছুর ওপর নজর রাখছিল এদেরই আর এক মাস্টারমাইন্ড, যে পুরো শহরে ঘটতে থাকা কার্যকলাপের খবর তার সব সঙ্গীদের দিচ্ছিল। আর তখনই আমরা এই টিমের আর এক সদস্যকে দেখতে পাই, যার নাম লাউ জাও, যে কিছু দানবের পিছু করছিল। তাকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। লাউ জাও বলে,
চিন্তা করো না, আমি ওদের শেষ করতে চলেছি। কিন্তু আসলে তো এখানে এমন কিছুই হতে দেখা যাচ্ছিল না, কারণ এখন এই দানবরা ওপরে চড়ে শহরে তাণ্ডব চালাতে যাচ্ছিল। লাউজাওকে তাদের কাছে পৌঁছানোর জন্য অনেক সিঁড়ি ভাঙতে হবে, যার জন্য সে চেষ্টা করতে থাকে। আর এদের লিডার বলছিল, সঙ্গীরা, তোমাদের গতি আরও বাড়াতে হবে। সেখানে যত লোক আটকা পড়েছিল তারা এই সব কিছুর বারে একার ভুলে যায়, কারণ এই স্লেয়ারদের কাছে এমন এমন সরঞ্জাম ছিল। আর এখন সবার নজর ছিল লাউজাওয়ের ওপর, যে তাকে জলদি তার কাজ শেষ করতে হবে, কারণ এখন কেবল সেই বাকি ছিল যে দানবদের মারেনি। লাউজাও বলতে লাগে, আমাকে আর একটু সময় দাও, আমি এই সব হারামিদের মারতেই। তখনই লাউজাওয়ের এক সঙ্গী বলে, আমি কি তোমার সাহায্যে আসব? লাউজাও বারণ করা সত্ত্বেও সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। সে তার ফ্লাইং ফায়ার স্পিয়ারের সাহায্যে সঙ্গে সঙ্গে এই দানবদের 12টা বাজাতে শুরু করে দেয়। সে কয়েক মুহূর্তের মধ্যেই 2টি দানবকে মেরে ফেলে। সবশেষে যে দানবটি বেঁচেছিল তাকে মারার কথা লাউজাও ভাবছিল, কিন্তু মেয়েটি অ্যাকশন দেখাতে দেখাতে যায় আর সেই দানবটির কাজও কম করে দেয়। লাউজাও রেগে গিয়ে বলে, অন্তত কিছু তো আমার জন্য বাঁচতে দিও, নাকি আমি শুধু নামেই স্লেয়ার, যাকে কিছুই মারতে দেওয়া হয় না। যে ডাক্তার মাইকের চিকিৎসা করছিল সেও কোনো সাধারণ লোক ছিল না, তারও অনেক কানেকশন ছিল, কারণ সে মাইকের চেক আপ করার পর যেই এখান থেকে চলে যায়, তারপর মাইক তার রাতের খাবার ডিনার খেয়ে নেয়। খাওয়ার সময় আন্ট তাকে জিজ্ঞেস করতে লাগলেন, মাইক, ডাক্তার তোমাকে কি বললেন? মাইক জানায়, উনি বললেন যে আমার চোখ একদম পরিষ্কার আর আমার মাথাও একদম ঠিক আছে। আন্ট বলেন, তাহলে তুমি স্কুল কবে থেকে যাবে? কিন্তু তুমি যখন স্কুলে যাবে, আমার ভয় করছে যে ওরা আবার তোমাকে উত্ত্যক্ত না করে। তখন লিন বলতে লাগে, ভাই, আমিও কাল তোমার সাথে স্কুলে চলব। মাইক বলে, থাকতে দে, আমার ওপর ভরসা রাখো, আমার কিছুই হবে না, বরং এখন আমার নতুন জীবন শুরু করার সময় এসে গেছে। ডিনার করার পর মাইক আবার তার ঘরে ফিরে আসে আর ভাবতে থাকে, আন্ট, ডাক্তার আর লিন, প্লিজ আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমাদের সবার সাথে মিথ্যে বলেছি, কারণ মাইকের দৃষ্টিশক্তি এখনও একদম ঠিক হয়নি। এই সব ভাবতে ভাবতে কত সময় কেটে গেল কে জানে, কিন্তু আজও তার সেই বিভ্রমগুলো আসে আর সে সেই দেবীকে, গডেস, দেখতে পায়। মাইক তার সেই পুরনো যন্ত্রণা মনে করে কষ্ট পাচ্ছিল। মাইক বলতে লাগে, এই দুনিয়াকে নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আছে, কিন্তু তার উত্তর আমাকে কে দেবে তা তো আমিও জানি না। সবচেয়ে প্রথম প্রশ্ন হল, সেই এঞ্জেল মাইকের চোখ কেন জ্বালিয়ে দিয়েছিল? এর 5 বছর পর তার মধ্যে এমন এক ক্ষমতা এসে গেল যে সে তার আশেপাশে থাকা সব জিনিস ডিটেক্ট করতে পারে। চোখ বন্ধ থাকা সত্ত্বেও সে তার চারপাশের জিনিস অনুভব করতে পারে। তার তো ডাক্তার লিয়ের ওপরও সন্দেহ হয় যে সেও কোনো সাধারণ লোক নয়, কারণ সে যদি সাধারণ ডাক্তার হতো তবে এমন প্রশ্নই করত না, যা মেডিকেলের সাথে সম্পর্কিতই নয়। সে সবসময় আমাকে খুব অদ্ভুত ধরনের প্রশ্ন করে। আর সবকিছুর শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে একটা স্বপ্নের সাথে। এরপর আমাদের মাইকের সেই স্বপ্নটা দেখানো হয়, যার ভেতরে সে নিজেকে এমন এক কুয়াশার মধ্যে কল্পনা করতে পারে, যেখানে চারদিকেই রহস্যময় বিল্ডিং তৈরি করা আছে আর থাকে রহস্যময় প্রাণীরা। সে অনেকবার তার চোখের সামনে রহস্যময় বিল্ডিং দেখেছে, কিন্তু আজ পর্যন্ত সে এটা জানতে পারেনি যে আসলে এর ভেতরে কি আছে। এই কারণে এবার মাইক সেই দরজাটার সামনে পৌঁছে গিয়েছিল, যাকে আসলে অ্যাসাইলাম বলে। সে ভাবছিল, এর ভেতরে কি সত্যিই ঈশ্বরদের দেখতে পাওয়া যেতে পারে? কারণ এমনটা হওয়ার সম্ভাবনা ঠিক জলের ওপর হাঁটার মতোই। কিন্তু মাইক ঠিক করে নিয়েছিল যে যাই হয়ে যাক, সে এই দরজাটা খুলেই ছাড়বে। কিন্তু দরজায় হাত দেওয়া মাত্রই চারদিকে কম্পন শুরু হয়ে গেল। মাইক বলছিল, এই গত 5 বছরে আমি আজ পর্যন্ত এত কাছে আসতে পারিনি। এই 5 বছরে আমি কখনো এই দরজায় হাত লাগাইনি। এই 5 বছরে আমি কখনো উত্তর জানার চেষ্টা করিনি। কিন্তু আমি এটা জানি যে আমার মাথায় যা কিছু চলছে তার সব উত্তর আমি এই অ্যাসাইলামের ভেতরেই পাব। তাই সে তার তালা ভাঙার চেষ্টা করতে লাগল, যাতে সে দরজাটা খুলতে পারে। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে মাইক আজ অনেক দিন পর তার স্কুলে যাচ্ছিল। সে স্কুলের ভেতরেও চোখে পট্টি বেঁধে রেখেছিল, কিন্তু সে এমনভাবে হেঁটে যাচ্ছিল যেন এই সব কিছু তার কাছে সাধারণ ব্যাপার। কিন্তু যারা দেখছিল তাদের কাছে এটা একটুও সাধারণ ছিল না।
তারা বলছিল, আখির কোনো অন্ধ লোক এমনটা কিভাবে করতে পারে। এরপর মাইক তার ক্লাসে পৌঁছে যায় এবং তার সহপাঠীদের সাথে দেখা করে। কিন্তু এখানে আরও কিছু ছেলে ছিল যারা তার বন্ধু হতে চাইছিল। তাদের কথা শুনে মাইক বলতে লাগে, তোমরা কি আমাকে চেনো? তার পাশের মেয়েটি তাকে জানায়, তোমার আন্ট অনেক দিন আগেই আমাদের তোমার বন্ধু হতে বলেছিলেন। এই কারণে এই সবাই মাইকের সাথে খুব ভালোভাবে ব্যবহার করছিল। মাইক বলছিল, আমাকে পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে, আর সেই সব জিনিস সম্পর্কে জানতে হবে যে আখির আমার সাথে কি হয়েছিল আর এটা কি হচ্ছে। এরপর সে তার ক্লাস অ্যাটেন্ড করতে শুরু করে। কিন্তু এখানে যা পড়ানো হচ্ছিল তা হলো এই দুনিয়ায় চারদিকে ছড়িয়ে থাকা কুয়াশা সম্পর্কে। কিন্তু মাইক ছাড়া আর কারোরই এই টপিকে কোনো আগ্রহ ছিল না। কেবল মাইকই এই বিষয়ে ভালোভাবে পড়ছিল আর বলছিল, আমি আমার জীবনকে আরও ভালো বানাব। এরপর রাত হয়ে যায় আর আমরা মাইক ও তার বন্ধুদের দেখতে পাই যারা আসলে মাইককে তার বাড়ি ছাড়তে যাচ্ছিল। কিন্তু মাইক তাদের বলতে লাগে, বিশ্বাস করো, আমি একাই আমার বাড়ি পৌঁছে যেতে পারবো। তখন তার সহপাঠীরা তাকে বলতে লাগে, চিন্তা করো না মাইক, আমরা তোমার সাথে আছি। যখন আমরা তোমার আন্টকে কথা দিয়েছি যে আমরা তোমার খেয়াল রাখব, তখন আমরা তা পূরণও করব। কিন্তু মাইক তো অন্য কিছুই ভাবছিল। জানি না লোকেরা আমাকে অসুস্থ কেন ভাবে, কারণ আমি তো স্বাভাবিক আচরণ করতে পারি আর স্বাভাবিকভাবেই আমার সব কাজ করতে পারি। মাইকের সাথে যে ছেলেরা ছিল তারা তাদের স্কুলের এক খুব সুন্দরী মেয়ের বজ্ঞে কথা বলছিল, কিন্তু তাদের কারোরই এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তাদের সাথে কি হতে চলেছে। এরপর রাস্তায় একটা ছেলের বাড়ি এসে গিয়েছিল, তাই সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। তাকে ছাড়ার পর যেই এরা এগিয়ে যেতে লাগলো তখনই তাদের সাথে মেয়েটি বলে, আচ্ছা, তোমরা এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ না? এই গন্ধটা আসলে আসছিল এখানে এসে পড়া দানবদের থেকে, যে গন্ধের কারণে সবার বমি পর্যন্ত পেতে শুরু করেছিল। এরপর এদের চোখের পলকেই সামনে আসতে শুরু করে দানবরা। এই দৃশ্য দেখে সবার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, কারণ এই দানবদের দেখতে এত ভয়ঙ্কর আর মারাত্মক লাগছিল যে এদের দেখে যে কেউই ভয় পেয়ে যেতে পারে। এই বিষয়ে সঙ্গে সঙ্গে লাউজাওকে খবর দিয়ে দেওয়া হয়। এই মাত্র শহরের গলিতে কিছু দানবের খোঁজ পাওয়া গেছে, যেখানে কিছু লোকের প্রাণও বিপদে আছে, তাই জলদি তাদের বাঁচাতে যাও। এই খবর পাওয়া মাত্রই লাউজাও সঙ্গে সঙ্গে সেই রাস্তায় বেরিয়ে পড়ে। লাউজাওকে বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব লোকেশনে পৌঁছতে হবে। এরপর আমাদের সেই ছেলেটিকে দেখানো হয় যে মাইককে বিদায় জানিয়ে তার বাড়ি যাচ্ছিল, কিন্তু সে তো খুব জোরে দৌড়াতে দৌড়াতে আসে আর তার বন্ধুদের ধাক্কা দিয়েই এগিয়ে চলে যায়, কারণ আসলে এখানে একটি দানব এসে গিয়েছিল। একে আটকানোর জন্য তখনই সামনে এসে দাঁড়ায় মাইক। সে তার সঙ্গীদের বলে, এখান থেকে পালাও, এদের আমি। এই দানবকে ধাক্কা দিয়ে মাইকও সঙ্গে সঙ্গে এখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মাইক তখন ঠিকমতো দৌড়াতেও পারছিল না, যার ফলে একটা দানব তো তার প্রাণ নেওয়ার জন্যই তার পিছনে পড়ে যায়। মাইক যখন দৌড়েই যাচ্ছিল তখন আবার তার সামনে আর একটা দানব এসে পড়ে, যে একটা মানুষের হাত খাচ্ছিল। মাইক দেখল যে সামনে পিছনে দুদিক থেকেই সে দানবদের দ্বারা ঘিরে পড়েছে। তখনই আমরা লাউজাওকে দেখতে পাই যে সেই লোকেশনের চারদিকে এমন একটা ব্যারিয়ার আড়াল তৈরি করে দিয়েছিল যে তার বাইরে মানুষ তো যেতে পারবে, কিন্তু এই দানবরা বেরোতে পারবে না, যা দেখে শহরের লোকেরা অবাক হয়ে যায় যে আখির তাদের সামনে এটা কি এসে গেল। লাউজাওয়ের বাকি সব সঙ্গীদেরও মিশন দিয়ে দেওয়া হয়েছিল যে জলদি লোকেশনে পৌঁছাও। লাউজাওকেও বলা হয় ব্যারিয়ার বানানোর পর সঙ্গে সঙ্গে ব্যাটেলফিল্ডে যুদ্ধক্ষেত্রে চলে এসো। তখনই আমরা মাইককে দেখতে পাই, যার হাতে অস্ত্রের নামে কেবল একটা লাঠি ছিল আর তার সামনে ছিল হিংস্র দানবরা। তারা তার ওপর আক্রমণ করার চেষ্টা করতে লাগল। মাইক বলছিল, ছোটবেলায় আমি যখন চাঁদ দেখেছিলাম তার কারণে আর ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে আমার চোখ চলে গিয়েছিল, যার ফলে দুনিয়াবাসীর মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি যে দানবদের কথা বলতাম আজ তো তারা আমার সামনেই এসে গেছে। আজ আমার স্কুলের প্রথম দিন ছিল, আর দেখো আজ আমার সাথে এটা কি হচ্ছে। এই দানবটা মাইককে মারার জন্য তার পুরো শক্তি লাগাচ্ছিল। মাইক বলতে লাগে, আজ আমি আমার জীবনের নতুন শুরু করছিলাম, আর আমি এসে তোমাদের মতো ঘিনৌনে দানবদের হাতে কিভাবে মরতে পারি। মাইক যদিও লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু সে তো একজন সাধারণ মানুষই।
কিন্তু ধীরে ধীরে মাইকের রাগ আর তার শক্তি বাড়তে লাগল। তার রিফ্লেক্সেস আগের থেকে দ্রুত হয়ে গিয়েছিল, যার ফলে তখনই তার চোখ থেকে সেই পট্টি খুলে গেল, আর মাইক তার পুরো শক্তি দিয়ে সেই দানবটার ওপর একটা ঘুষি পাঞ্চ মেরে দিল। তার সাথে সাথে মাইক অ্যাসাইলামকেও দেখতে পাচ্ছিল, যা সে ভাঙার চেষ্টা করছে। ঠিক সেভাবেই এখানে তখনই এই দানবটা তার দাঁতের সাহায্যে মাইককে আহত করে দেয়, তার কাঁধে কামড়ে। কিন্তু মাইক তার শক্তি লাগায় আর তার রডটা সেই দানবটার পেটে ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে আর একটা দানব এসে তার ওপর হামলা করে, যে তাকে মারার চেষ্টা করতে লাগে। কিন্তু মাইক কেবল তার শারীরিক শক্তিই ব্যবহার করছিল, তার সাথে সাথে সে তার মনের ভেতরে অ্যাসাইলামকেও ভাঙছিল। মাইক যতবারই দানবদের মারছিল, তাদের ওপর ঘুষি মারছিল, ততবারই তার আঘাত গিয়ে লাগছিল অ্যাসাইলাম অফ দ্য গড এর তালার ওপর। কিন্তু এখন এখানে অনেকগুলো দানব এসে পড়ে, যারা মাইককে জাপটে ধরে। তারা তাকে খুব খারাপভাবে ধরে ফেলেছিল, তাকে মেরে ফেলার জন্য। কিন্তু তখনই এমনটা করতে করতে মাইক অবশেষে অ্যাসাইলামের দরজাটা খুলেই ফেলে। এই পুরো দৃশ্যটা একজন দেবী গডেস দেখছিলেন। কিন্তু এমনটা হতেই মাইকের ভেতরে এত শক্তি আর ক্ষমতা এসে যায় যে তার চোখ থেকে খুব ভয়ঙ্কর লেজার বিম বেরোতে থাকে, যা সোজা গিয়ে আকাশে লাগছিল। তার তাপমাত্রাও এত বেশি ছিল যে আশেপাশের কাঁচও গলে যাচ্ছিল। এই দৃশ্যটা লাউজাও ও দেখে ফেলেছিল। এই কারণে সে সেই দিকেই যাচ্ছিল দেখার জন্য। তার সাথে সাথে বাকি স্লেয়াররাও এই দৃশ্য দেখছিল, আর তারা সেই শক্তি অনুভব করে বলতে লাগে, মনে হচ্ছে যেন কোনো নতুন শক্তি জন্ম নিয়েছে। কারণ এটা আসলে ছিল এক ডিভাইন পাওয়ার দৈব শক্তি। এই বিষয়ে এই সব স্লেয়ারদের বস এটাই বলছিল।